ভাইয়া তো এতক্ষণ সুন্দর করে ক্লাসটা নিয়ে গেলেন, তো আমরা হচ্ছে এখন আবার কেমিস্ট্রি পার্টটা কন্টিনিউ করি। তো কেমিস্ট্রি পার্ট নিয়ে দেখিয়েছিলাম গ্রুপে আর কি, বেশ কয়েকজনের কয়েকটা কোশ্চেন নিয়ে কনফিউশন ছিল। তো আমরা সবাই চেষ্টা করবো কনফিউশন গুলো যাতে দূর করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো চলো কেমিস্ট্রির ফার্স্ট কোশ্চেন, কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা ভাইয়া দেখো, অ্যানায়ন ক্যাটায়নের ক্ষেত্রে আমাদের কি একটা শর্ত ছিল? নেগেটিভ আয়ন মানে কি বলতো? ইলেকট্রন এসে ঢুকছে, তার মানে কি এক্সিস্টিং যে ইলেকট্রনগুলো ছিল আরেকটা ইলেকট্রন আসার কারণে ওটা বিকশিত হয়ে আরো সাইজটা বড় হয়ে গেছে। আর যেটা ক্যাটায়ন, ক্যাটায়ন হলে কি হয়, একটা ইলেকট্রন চলে যায়। ইলেকট্রন যদি চলে যায় সেক্ষেত্রে কি হবে বলতো? নিউক্লিয়াসটা বাইরের ইলেকট্রনগুলোকে আরো বেশি টান দিয়ে ধরে এবং তার সাইজটা ছোট হয়ে যায়। তাহলে এই চারটার মধ্যে ক্যাটায়ন আছে একটা দিক। সো আলটিমেটলি টেকনিক্যালি চিন্তা করলে দেখো তো, এখানে আকার সবচেয়ে ছোট কার হবে বলতো? সোডিয়াম প্লাসের। তাহলে অ্যানসারটা ডি গেল। এটা নিয়ে কার কোনো সন্দেহ নাই আশা করি। হ্যাঁ, আচ্ছা, জাস্ট একটা মিনিট। থ্যাংক ইউ। ওকে, তো চলো এরপরটা যাই, কোনটি ব্রোনস্টেড লাউরি অ্যাসিড? আচ্ছা, অ্যাসিড যেহেতু বলছে, তোমার আগে চিন্তা করতে হবে অ্যাসিডটা এইচ প্লাস দান করতে পারে অথবা মুক্ত জল গ্রহণ করতে পারে, এরকম ব্যাপারটা। আবার এইচ প্লাস হচ্ছে অ্যাসিডের মতো, তো তুমি জাস্ট এখানে একটু চিন্তা করে দেখো, OH মাইনাস এটা তো একটা কি মাইনাস, ওটা এইচ প্লাস গ্রহণ করতে পারে, তার মানে এটা তো একটা ক্ষার। হ্যাঁ, আচ্ছা, PH3 ও কিন্তু একটা এইচ প্লাস গ্রহণ করতে পারে, তার মানে এটা একটা ক্ষার। এই যে কার্বনেট, এটা একটা এইচ প্লাস গ্রহণ করতে পারে, এটা একটা ক্ষার। তাহলে বাদ থাকলো কি? NH4 প্লাস, কারণ ও কি করতেছে দেখো তো, NH4 প্লাস একটা এইচ প্লাস রিমুভ করতে পারে চাইলে, সেই ক্ষেত্রে অ্যামোনিয়া প্রোডিউস করবে, মানে ও একটা এইচ প্লাস রিমুভ করতে পারে বা ডোনেট করতে পারে, তার মানে ও একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। হ্যাঁ, এটা এভাবে লেখা যায় অথবা এভাবে লেখা যায়, অ্যামোনিয়াম প্লাস, এখান থেকে কি হচ্ছে অ্যামোনিয়া প্লাস এইচ প্লাস। ডান হয়ে গেল। আচ্ছা, তাহলে এই কোশ্চেন অ্যান্সার আমাদের গেল। এরপর এটা চলো সামনের দিকে যাই। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রদত্ত কোষটির কোষ বিভব কত হবে? আচ্ছা, এত ক্যালকুলেশন, জটিল ক্যালকুলেশন কিন্তু কোনো প্রয়োজন নাই। তোমরা ফার্স্টে কি করবে দেখো, এখানে দেওয়া আছে বাম পাশে যেটা থাকে সেটা কিন্তু অ্যানোড। অ্যানোডে জারণ হয় তাই না? জারণের মানটা নিতে হবে। জারণের মানটা কত হবে? 0.25। আচ্ছা, ক্যাথোড, ক্যাথোডে বিজারণের মান নিতে হবে প্লাস 0.8, তাহলে কত হয়? 1.05। এটা আসে 1.05 ভোল্ট আসে। আচ্ছা, কিন্তু এখানে খেয়াল করো, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, আবার ঘনমাত্রাও দেওয়া আছে, দুটো ঘনমাত্রা দেওয়া আছে। টেকনিক্যালি যদি তুমি অ্যাকচুয়াল ম্যাথ করতে যাও সেক্ষেত্রে এই জিনিসটা এরকম হবে। এটা তো ইনট সেল তাই না? এটা তো ইনট সেল, তাহলে অ্যান্সার কিন্তু বি আসবে। এখন কথা হচ্ছে তারপরে কেন সেটা বলি। দেখো, ই সেলের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, ই সেল ইকুয়াল টু কি? ইনট সেল মাইনাস 0.0591, এটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ডিভাইড বাই তুল্য সংখ্যা, যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। দেখো এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে কয়টা? দুইটা। আর এটাকে কি করতে হবে? দুই দ্বিগুণ করা লাগবে তাই না? সমান করার জন্য, ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য। আচ্ছা, তাহলে তুল্য সংখ্যা হবে 2 লগ, উপরে কি হবে? অ্যানোডের ঘনমাত্রা ডিভাইড বাই ক্যাথোডের ঘনমাত্রা তাই না? মানে উৎপাদন বাই বিক্রিয়া, এখানে হবে একটা স্কয়ার। জাস্ট এখানে একটু চিন্তা করে দেখো, এখানে জিনিসটা কি হচ্ছে, এই যে এই পোরশনটা, জাস্ট এই যে এই পোরশনটা একটু চিন্তা করো। 0.0591 ডিভাইড বাই 2 ইনটু লগ, দেখো দুইটারই ঘনমাত্রা কত? 0.1, তাহলে এটা আসে 0.1, এটা আসে 0.1 স্কয়ার। তাহলে দেখো 0.1 আর একটা 0.1 কাটা, আর 0.1 উপরে চলে গেলে কত হয়ে যাবে? 10। আর লগ 10 এর ভ্যালু কত ভাইয়া? সবাই জানি লগ 10 এর ভ্যালু 1। তাহলে আলটিমেটলি দেখো 0.0591 বাই 2, এটাকে কি লেখা যায়? 0.03 লেখা যায় না? কারণ এইটুকু অংশ গিয়ে তুমি 0.06 ধরো, তাহলে কাটাকাটি করলে 0.03, তাহলে আসো কাটো 1.05 মাইনাস 0.03, তাহলে আলটিমেটলি 1.02 আসার কথা। টেকনিক্যালি 1.02 আসার কথা। তো এখানে অ্যাকচুয়ালি কাছাকাছি অ্যান্সার যেটা মিলে সেটা হচ্ছে বি। হ্যাঁ, কাছাকাছি অ্যান্সার যেটা মিলে সেটা হচ্ছে বি। ডান। ওকে, এরপর আসো, দেখো কি লিখছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 2NO2 বিক্রিয়াটির সাম্যধ্রুবক কেপি দেওয়া আছে, N2O4 এর আংশিক চাপ দেওয়া আছে, বিক্রিয়াটিতে NO2 এর আংশিক চাপ কত? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি কেপি হিসাব করি, কেপি কি হবে? আংশিক চাপ অফ NO2 স্কয়ার ডিভাইড বাই আংশিক চাপ অফ N2O4। ডান। আচ্ছা, খেয়াল করো কেপির মানটা কত দাও ভাইয়া? 0.208 ইনটু N2O4, N2O4 আংশিক চাপ কত দেওয়া? 0.8 ইকুয়াল টু কি? P অফ NO2 স্কয়ার। ওকে, এটার সিস্টেমটা একটু তোমাদেরকে দেখাই, দেখো সুন্দর করে করা যায়। এটাকে কি লেখা যায়? 8 ডিভাইড বাই 1000 তাই না? দশমিকের পর তিনটা ঘর, 8 ডিভাইড বাই 1000 ইনটু এটা 0.8 মানে কি 8 ডিভাইড বাই 10 নাকি? আর এখানে যেটা একটা স্কয়ার ছিল, পুরোটাকে একটা রুট করে দিই, ইকুয়াল টু P অফ NO2। খেয়াল করে দেখো, রুট করলে আসলে হবে কি বলতো? দুইটা আটের মধ্যে একটা আট থাকবে, আর এখানে চারটা শূন্যের মধ্যে দুইটা শূন্য থাকবে। ঠিক আছে, দুইটা শূন্য থাকবে, তাহলে কি লেখা যায়? 8 ইনটু 10 টু দি পাওয়ার -2। শেষ। এই দেখো 8 ইনটু 10 টু দি পাওয়ার -2। ক্যালকুলেটরে কিন্তু কোনো বিষয় এখানে কিন্তু নাই। ওকে, আচ্ছা, তো চলো একটু সামনের দিকে যাই। দেখো এখানে আরেকটা কোশ্চেন কি বলছে, কোন কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা পড়বে? আচ্ছা ফাইন, সবাই একটু খেয়াল করো। ফর্মুলা কি? N = IT/EF, এই ফর্মুলা আমাদের জানা আছে। আবার N মানে কি? N/Na, এই ফর্মুলা আমাদের জানা। সো N = কি দাঁড়াচ্ছে? IT/EF ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা N। তো চলো ক্যালকুলেট করি। কারণ কত দাও? 1.25, সময় কত দাও? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড নাকি? 3600 সেকেন্ড। তুল্য সংখ্যা, কপারের জারণ মান কত? 2 না? কপার সালফেট CO2+, তাহলে 2, F হচ্ছে 96500 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। ওকে, আসলে আমরা একটু কাটাকাটি করি। কাটাকাটি আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এটাকে লিখতে পারি 9.65 ইনটু 10 টু দি পাওয়ার 4। এখন আসলে একটু শর্ট কাটাকাটি করে ফেলি। দেখো 3 9 3 দিয়ে কাটাকাটি। হ্যাঁ, মানে এই যে পয়েন্টগুলো বাদ দিয়ে দাও, পয়েন্টগুলো বাদ দিয়ে দাও। 3 3 কে 9 গেল। এটা কাটলাম, নিচে একটা 10 থাকলো। এটা কাটলাম, এই 3 এটা কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6, এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকলো কি? দেখো তো 1.25 আর নিচে 10 একটা ভাগ হবে, তাহলে থাকলো হচ্ছে 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 22, কারণ এটা আর এটা যদি কাটাকাটি যায় 10 টু দি পাওয়ার 22 থেকে যায়। সো আলটিমেটলি এটাকে যদি এভাবে লিখি 12.5 ইনটু 10 টু দি পাওয়ার 21, দশমিকটা ডান এক ঘরে নিলাম, সো পাওয়ার কিন্তু একটা কমবে। সো দেখো এটা কাছাকাছি आंसर কোনটা? 10 টু দি পাওয়ার 21, এটা হয় না, এটা হয়। এই যে দেখো 14.04, ওই তো একটু বেশি কম, ইনটু 10 টু দি পাওয়ার 21। ডান হয়ে গেল आंसर। পরেরটা আসি, কোন অরবিটালটি সম্ভব নয়? আচ্ছা, এটা তো খুব ভালো মতো জানা কথা, 3f কিন্তু সম্ভব নয়। কেন? এখানে n এর ভ্যালু কত? 3, আর f এর জন্য l এর ভ্যালু কত? 3। n এর ভ্যালু যখন 3 হয়, l এর হাইয়েস্ট ভ্যালু কত হয় বলতো? n - 1 মানে 3 - 1 = 2, মানে সর্বোচ্চ 3, মানে সর্বোচ্চ এখানে 3d পসিবল।
বাট তোমার কিন্তু 3F টা পসিবল না, সে অ্যান্সার কিন্তু হবে ডি। আচ্ছা চলো একটু সামনের দিকে আগাই। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস এত হলে পর্যায় সারণীতে তার অবস্থান হবে। আচ্ছা এটা একটু যারা হচ্ছে এখন একটু ক্লাস দেখতেছো তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ এটা নিয়ে আমি গ্রুপে প্রচুর কমেন্ট দেখছি, হ্যাঁ যে এটার অ্যান্সার ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপ হবে না, অন্য কিছু একটা হবে, বাই চান্স কিছু একটা লিখছো। একটা জিনিস তোমাদেরকে একটু মনে করাই দিই, হ্যাঁ এখানে দেখো 4s2 4p6 4d10 5s2 5p6 6s2 4f3, খেয়াল করছো এখানে বিন্যাসটা 4f3, এই যে এই প্যাচটার জন্যই আসলে, হ্যাঁ এফ এ গেছে, এফ এ যেহেতু গেছে তার মানে এটা ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট কোন একটা সিরিজ, ফাইন। সেকেন্ড কথা, এটার হাইয়েস্ট এন এর মান কত, 6 না, 6, তার মানে এটার পিরিয়ড বা পর্যায় হচ্ছে 6, গ্রুপ হচ্ছে 3, যেহেতু ল্যান্থানাইট সিরিজ। 7 নম্বর পর্যায় হলে অ্যাক্টিনাইট সিরিজ বলতাম। এটা অ্যাকচুয়ালি কি জানো, পিআর, এই মৌলটা হচ্ছে অ্যাকচুয়ালি পিআর, প্রাসিওডিমিয়াম, যেটা 59 নম্বর মৌল, হ্যাঁ 59 নম্বর মৌল, ল্যান্থানাইট সিরিজের তৃতীয় মৌল প্রাসিওডিমিয়াম। তাহলে অ্যানসার হবে ষষ্ঠ পর্যায় তৃতীয় গ্রুপ। ঠিক আছে, আশা করি সবার কনফিউশন একটু ক্লিয়ার হয়েছে নাকি, একটু চ্যাট বক্সে বা চ্যাট বক্সে একটু বলে দিই সবাই, হ্যাঁ সবারই অ্যানসারটা ক্লিয়ার হয়েছে কিনা। তারপর এখানে আসি, কোন নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ে টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে এত মোলার সিলভার প্লাস আয়ন প্রয়োজন হয়। নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত ppm? আচ্ছা ppm এর যে হিসাবটা আছে ভাইয়া, খেয়াল করো ppm এর যে হিসাবটা সেটা আমরা কি জানি, 10⁻³ × S × n, তাই তো। এই খেয়াল করো m কত ক্লোরিনের ক্ষেত্রে বের করতে বলছে, তাহলে 35.5, এখন ঘনমাত্রা লাগবে ক্লোরিনের, আর ক্লোরিন আর সিলভার কিন্তু মোটামুটি আমরা কি বলতে পারি সমমোলার, এভাবে হিসাব করে আমাদের হিসাবটা করতে হবে। দেখো n অফ ক্লোরাইড ইকুয়াল টু n অফ সিলভার, এটা তো আমরা জানি এক এক করে যেহেতু তুল্য সংখ্যা। সো সিলভারের মোলটা কি বলবো, এই যে v × S, তাই না, ভিটা কত 3/1000, এসটা কত 0.01, এটা আসলো। তাহলে ঘুরে ফিরে আমাদের অ্যানসারটা তাহলে কত আসছে খেয়াল করো তো, এটাকে কি লেখা যায়, তাহলে এটা লেখা যায় 3 × 3টা শূন্য এখানে 2টা শূন্য 10⁻⁻5 মোল, এটা হচ্ছে মোলে আছে, তাই তো। আচ্ছা ঘনমাত্রা দেখো মোল পার লিটার না, তার মানে যেহেতু আয়তন হচ্ছে 1 লিটার, এখন মানে ক্লোরিনটা 1 লিটার পানিতে আছে, সো এটার ঘনমাত্রা, ক্লোরাইডের ঘনমাত্রা থাকতেছে হচ্ছে 3 × 10⁻⁵ মোল পার লিটার। ডান, তাহলে আসলে এখানে মানটা বসাই 10⁻³ × 3 × 10⁻⁵ × 35.5, এরকম বসাইলাম, দেখো তো কত আসে। এটা হিসাব করলে আসে 10⁻², এটা যদি গুণ করো 3 × 35 কত হয়, হিসাব করো 3 × 5 = 15, 5 হাত থেকে 1, 3 × 5 = 15, 16, 6 হাত থেকে 1, 3 থেকে 9, 1, 10, আর এখানে একটা দশমিক আছে, আবার 100 দিয়ে ভাগও আছে, তাহলে আসলে কত 1.065, এক্স্যাক্টলি আসবে 1.065, দেখছো এক্স্যাক্ট ভ্যালুটা আসছে 1.065। ওকে, হোপফুলি এটা কিন্তু আমরা তাহলে সবাই ক্লিয়ার হইছি, হ্যাঁ চলো একটু সামনের দিকে যাই। জ্যামিতিক সমনতা প্রদর্শন করতে পারে কোনটি? আচ্ছা জ্যামিতিক সমনতা বলতে আসলে সিস্টার্ন সমনতা বোঝাইছে, তোমাদের তো আশা করি মনে আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত প্রতিটা কার্বনে ভিন্ন ভিন্ন মৌল বা যৌগ থাকতে হবে, হ্যাঁ ভিন্ন ভিন্ন মৌল বা যৌগ থাকতে হবে। যেমন এখানে দেখো এই কার্বনে দুইটা সেম জিনিস, এটা হবে না, দুইটা সেম জিনিস, এটা হবে না, এই যে এই কার্বনে দুইটা সেম জিনিস, এটা হবে না, বাট এখানে দেখো এ বি এ ধরো ডি, দুইটা ডিফারেন্ট জিনিস, সো এটা অবশ্যই আমাদের জ্যামিতিক সমনতা প্রদর্শন করবে, মানে ফ্রি রোটেশন সম্ভব হবে না, প্লাস হচ্ছে দিবে। তারপর দেখো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী লাইবেন সিরিজে রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে? ভালো একটা কোশ্চেন, দেখি চলো অন্য একটা কালি দিয়ে সলভ করি। তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু RH × 1/n L² - 1/n H², z এর ভ্যালু তো 1ই হবে যেহেতু হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বলছে। দেখো লাইমেন সিরিজ যেহেতু বলছে NL কত 1 না, লোয়ার সিরিজটা লাইমেন হচ্ছে 1, চতুর্থ শক্তি স্তর NH হচ্ছে কত 4, আসো হিসাব করি। হৃদবাগ ধ্রুবকের মান তো মনে আছে তোমাদের সবার, তাই না, 10.97 × 10⁻6 ইনটু আর কি থাকলো 1/1² - 1/4², সো বেসিক্যালি থাকতেছে 10.97 × 10⁻6 ইনটু এখানে থাকতেছে হচ্ছে, এটা হিসাব করো তো 1 - 1/16 মানে কত হয় 16 - 1 / 16 = 15/16। আচ্ছা এই তো চমৎকার একটা পোরশন কিন্তু চলে আসছে ভাইয়া, সবাই একটু খেয়াল করো, এই পোরশনটা কি লেস দেন 1 না, একটা লেস দেন 1 একের ছোট কোনো কিছুকে যদি কারোর সাথে গুণ করো সেটার ভ্যালু কি কমে যায় না, সেটার ভ্যালু কমে যায়, তাহলে 10.97 × 10⁻6 এর কম হবে। তাহলে খেলো এই দেখো 10⁻6 আছে, একটু কম হবে, বেশি কম হবে না, কারণ 15/16 কিন্তু 0.9 এরকম কিছু একটা অ্যান্সার, হ্যাঁ খুব কাছাকাছি আসবে, 10 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা তাহলে খেয়াল করো 2 তো হবেই না, তাহলে কাটা। তারপর দেখো 10⁻6 এটা হবে না, 10⁻5 এটাও হবে না, যেহেতু 10 আছে। এই দেখো 10.28 × 10⁻6 মানে 10.97 থেকে একটু কম, তাহলে অ্যান্সার হচ্ছে সি, ক্যালকুলেশন করা লাগে না, এটা জাস্ট একটার সাথে একটা মিলাইতে হয়, হ্যাঁ। আচ্ছা তো চলো পরেরটা আসি, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? আচ্ছা হুন্ডের নিয়ম কি বলছে, ওই যে ইমটি বাস রুল মনে আছে, যে যদি অরবিটালগুলো খালি থাকে ইলেকট্রনগুলো আগে সম স্পিনে বিজোড় সংখ্যক বার ঢুকবে, ফিল আপ হওয়ার পরে বিপরীত স্পিন দিয়ে বাকিটা ফিল আপ হবে। তাহলে খেয়াল করো এক্স এ আগে দুইটা ঢুকে যাবে, সম্ভব না, একটা 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 এরকম ভাবে ঢুকবে, তাহলে এটা হয়নি। এই যে ওয়াই দুইটা ঢুকে গেছে, এটাও হবে না। তারপর এখানে খেয়াল করো এক্স না ঢুকে বাকিগুলোতে ঢুকছে, এটাও হবে না। সো দেখো এক 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 আলাদা আলাদা ঢুকছে, একটা একটা করে ঢুকছে, তার মানে এটা কিন্তু ঠিক আছে ডি। এরপর আছে দেখো আয়রন H2SO4 ফেরাস সালফেট H2, আচ্ছা গেল। সমীকরণ অনুযায়ী 27°C তাপমাত্রায় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে? ইজি কিন্তু এখানে একটা জিনিস তোমরা বুঝছো, এখানে কনফিউজ করার জন্য তোমাকে সালফারের ভর্তা দিয়ে দিছি, এটা শুধু কনফিউজ করার জন্য দিছি আর কিছু না। খেয়াল করো আয়রনের সাথে হাইড্রোজেনের সম্পর্ক কি, 1 মোল আয়রন ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের মোল নাম্বার কিভাবে বের করবা, PV/RT, P কত 1 অ্যাটমোস্ফিয়ার, V কত 200 লিটার, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 0.0821, তো এটাকে আমরা কি লিখতে পারি 8/100, তাই না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8/100। তাহলে লিখি 8/100, T কত 27°C মানে কত 300, তাহলে এখানে 300 লেখো। আসো কাটাকাটি করি, এটা 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 কাটা, তারপর হচ্ছে এই 2 এটা কাটলে 4, তাহলে থাকলো কত 100/12, আসো কাটাকাটি করি
তাহলে কত 8 × 96 4 দশমিক নিলাম 0 3 × 36 আচ্ছা আবার 4 ওই তো 3333 হইতে থাকবে তার আসবে 8.33 এরকম কিছু একটা নিলাম। তাহলে দেখো তাহলে ডাব্লিউ অফ আয়রন কি হবে 8.33 ইনটু আয়রনের ভর কত 56 ধরো কাছাকাছি ধরো তাহলে আলটিমেটলি কত আসে জাস্ট একটু চিন্তা করো তুমি এটাকে শুধু 8.3 ধরো আরো ক্যালকুলেশন সহজ হয়ে যাবে দেখো 8.3 ইনটু 56 আসো গুণ করি 8.3 318 8 হাত থেকে 1 3 4 3 5 15 আর 1 16 গেল 6 48 8 হাত থেকে 4 4 5 48 আর 4 44 তাহলে 8 আচ্ছা 14 4 হাত থেকে 1 6 4 এই তো 464.8 এটার আশেপাশে হবে। তাহলে খেয়াল করো 4.52 4.55 4.5 মানে 452 হবে না তাহলে 455 মানে যেটা সবচেয়ে বড় সেটাই আমাদের অ্যানসার। দেখো ডিরেক্ট অ্যানসার চলে আসলো একটাও কিন্তু আমাদের কি লাগলো না ভাইয়া ক্যালকুলেটর কিন্তু কোনো প্রয়োজন হলো না। ওকে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে দ্রবীভূত অক্সিজেনটা দুই কাজে ব্যবহার করা হয় শ্বসন আর পচন। অক্সিজেনের পরিমাণ ড্রাস্টিক্যালি কমে বেসিক্যালি দূষণ যদি বেড়ে যায় তখন ওই যে পচাইতে হয় বেশি পচানোর জন্য বেশি অক্সিজেনের চাহিদা চলে যায় বিওডি সিওডিতে তখন ডিওর পরিমাণ ড্রাস্টিক্যালি কমে যায় কারণ শ্বসনটা হঠাৎ করে বেড়ে যায় না। সো আলটিমেটলি অ্যানসার কি হবে পানি দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে গেলে ডিওটা ক্রমান্বয়ে কমে যেতে থাকে। আচ্ছা এরপর দেখো কি লিখছে স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার মার্কিউরিক চাপে 200 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস এবং 40 সেন্টিমিটার মার্কিউরিক চাপে 300 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে 400 সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাস্কে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত হবে একটু দম নেই আস্তে আস্তে অনেক বেশি বড় প্রশ্ন। ফার্স্ট দেখো P1 V1 30 × 200 প্লাস P2 V2 40 × 300 ডিভাইড বাই PV তাহলে পিটা এদিকে থাকুক ভিটা কত 400 কাজ কিন্তু শেষ কিভাবে শেষ আসো দেখি এটা কত 3 × 6 6000 6000 প্লাস 3 4 12 12000 ডিভাইড বাই 400 তাহলে কত 18000 ডিভাইড বাই 400 কাটাকাটি করো তাহলে 4 4 4 16 20 4 5 20 তাহলে আসে কত 45 সেন্টিমিটার মার্কিউরিক প্রেসার। তাহলে অ্যানসার হবে হচ্ছে 45 সেন্টিমিটার মার্কিউরিক প্রেসার। কোনো কিন্তু ভাইয়া কি লাগবে না ক্যালকুলেটর কিন্তু কোনো প্রয়োজন নাই। আচ্ছা ও আচ্ছা কাছাকাছি অ্যান্সার হইছে না এটা কোনো সমস্যা না এটা কোনো ইস্যু না বলতেছি সবই যে পারতে হবে নট নেসেসারি কিন্তু অ্যাটলিস্ট সবগুলো কনসেপ্টের মধ্যে ছিল এটা কিন্তু একটা শান্ত না। হ্যাঁ আচ্ছা তারপর আসি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার ঘনমাত্রা জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড এত % বিয়োজিত হলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত ভাইয়া পড়ছিলাম আমরা সবাই অস্টওয়াল্ডের লঘুকরণ সূত্র মনে পড়ে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি ছিল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে আলফা সি আলফা কত 4.2 ডিভাইড বাই 100% যেহেতু ঘনমাত্রা কত 0.01 সো বেসিক্যালি এটা কি লেখা যায় 4.2 ডিভাইড বাই 100 ইনটু এটা লেখা যায় 1 ডিভাইড বাই 100 তো আলটিমেটলি 4.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 শেষ তাহলে 4.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 ভুলের কোনো সুযোগ নাই। ওকে আইইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটির নাম কি চলো যৌগটা কি না কেমনে বুঝবো আসো কি CH3 CH ব্র্যাকেটে যেগুলো আছে ওগুলো শাখা বানিয়ে দিব। হ্যাঁ CH2 CH3 এই পাশে একটা OH তারপর হচ্ছে CH2 CH3 ওকে আমার প্রধান কার্যকরী মূলক এখানে কোনটা আমরা সবাই খুব ভালো মতোই জানি OH যেহেতু আছে এটা আমার প্রধান কার্যকরী মূলক এখানে প্রায়োরিটি পাবে। তাহলে কোথা থেকে OH টা কাছে 1 2 3 পরে এখানে 1 2 3 4 পরে এখানে সো যেখান থেকে কম আর কি তাহলে 1 2 3 শেষ 4 5 6 হয়ে গেল। তাহলে মিথাইল আছে দুইটা কি প্রতিস্থাপক হিসেবে তাহলে এটা নাম কি হবে দেখো তো 3,5 ডাইমিথাইল ঠিক আছে না দুইটা মিথাইল ডাইমিথাইল টোটাল কার্বন কয়টা 1 2 3 4 5 6 হেক্স 3 অল বা হেক্সানল 3 হেক্সানল 3 তাহলে অ্যানসার কি আসছে দেখো বি। তাহলে অ্যানসার কি আসছে ভাইয়া বি। দেখো কেমিস্ট্রি কিন্তু একদমই টাইম লাগতেছে না ধাপ ধাপ করে সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে এরপর আসি হয়ে গেল সরি ফর দ্যাট। হ্যাঁ প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটা ব্যবহৃত হয় তোমাদের মনে আছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কি ছিল ফুড প্রিজারভেটিভ কিন্তু আমরা পড়াইছিলাম সেটা হচ্ছে খাদ্য লবণ ভিনেগার চিনি মাস্টার্ড অয়েল ওই যে সয়াবিন তেল সরষের তেল ওগুলা তাহলে এখানে কি খাবার লবণ আছে তো সোডিয়াম ক্লোরাইড তাহলে এটাই অ্যানসার শেষ বাকিগুলো কিন্তু কৃত্রিম। আচ্ছা মানে কেমিক্যাল যেটাকে বলি একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে ব্রোমিন পানিকে মানে কি অসম্পৃক্ততা পরীক্ষা তার মানে অসম্পৃক্ত প্রথম কথা এইটু কথার অর্থ হচ্ছে অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিছু একটা আছে এবং ওজোনালাইসিস বিক্রিয়া সমমোলার প্রোপানেল কি তৈরি করে প্রোপানেল CH3 CH2 COH প্রোপানেল তৈরি করে আর মিথানেল তৈরি করে নাইস এই যে মিথানেল তৈরি করে বলছে যৌগটি কি এই যে দুইটা পাশাপাশি উৎপাদ রাখবা এই যে অক্সিজেন দুইটা গায়েব করে দিবা তাহলে এটা কি তৈরি হলো দেখো তো CH3 CH2 CH11 CH2 বিউটিন 1 1 2 3 4 বিউটিন 1 কোথায় বিউটিন 1 এই যে বিউটিন 1 ডান আর কিছু না যেমন এটাকে মাছ থেকে ভাঙলে দুইটাই ইথানল সরি ইথানল তৈরি হবে এরকম আর কি এক একটা এক এক কেস সো আলটিমেটলি অ্যানসার কিন্তু আমার এ চলে আসছে। সো চলো আমরা একটু সামনে দিকে যাই কোনটি আইসো ইলেকট্রনিক সেট হোয়াট ইজ আইসো ইলেকট্রনিক সেট ভাইয়া আইসো ইলেকট্রনিক সেট হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান খেয়াল করো ফ্লোরিন থেকে একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হইছে তাহলে 10টা ইলেকট্রন সোডিয়াম থেকে একটা চলে গেছে 10টা ইলেকট্রন অক্সিজেনে দুইটা অ্যাড হইছে 10টা ইলেকট্রন কার্বনে 4টা অ্যাড হইছে 10টা ইলেকট্রন তাহলে অ্যানসার হবে এ বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই। কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে মনে আছে হ্যালোফর্ম বিক্রিয়ার ঘটনাটা কি ছিল হ্যালোফর্ম বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন 3টা মাস্ট লাগতো 3টা মাস্ট প্রয়োজন ছিল যেটা বিক্রিয়া করতে হবে। এখন একটা প্রশ্ন করতে পারো কার্যকরী মূলক তো ধরো আমার এটার সাথে আলফা কার্বন এই যে আলফা কার্বন প্রথম কার্বনই আলফা কার্বন এটার সাথে 3টা হাইড্রোজেন তো আছে তাহলে এটা কেন না হবে না কারণ এটা একটা অ্যাসিড জাতক এটা পুরাটা একটা গ্রুপ হিসেবে কাজ করে আর হ্যালোফর্মের বিক্রিয়া প্রদর্শন করার জন্য এইটা একটা গ্রুপ হিসেবে কাজ করা লাগে এই যে এইটা একটা গ্রুপ হিসেবে কাজ করা লাগে বাট এখানে গ্রুপ হিসেবে কাজ করছে এইটুক এখানে কাজ করছে এইটুক এখানে কাজ করছে এইটুক এজন্য এরা কেউই আসলে হ্যালোফর্ম দিতে পারবে না বাট এটা দেখো আবার এই পার্টটা গ্রুপ হিসেবে কাজ করছে মানে একটা অ্যালডিহাইড এটা কিন্তু আবার হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে তাহলে অ্যানসার হবে ডি। ওকে তারপর আসি সমায়তনের 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট মিশালে দ্রবণটির পিএইচ কত হবে সবচেয়ে সহজ এটা সবচেয়ে সহজ কি হবে pH = pKa + log
লবণের ঘনমাত্রা বাই এসিডের ঘনমাত্রা। তো ঘনমাত্রা তো দুইটা সমান, কাটাকাটি log 1 এর ভ্যালু 0, তাহলে এটা তো 0, তাহলে আলটিমেটলি কি থাকতেছে pH = pKa। ওকে, pKa কত দাও, তাহলে pKa বের করি -log of Ka, এখানে ভ্যালুটা দেখেই বুঝিয়ে দিতেছে, এটার ভ্যালু আসবে কত 5, তাহলে pH = pK আসবে 5, তাহলে आंसर আসবে B, তাহলে pH এর ভ্যালু আসবে 5। ডান। কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি ভাই বলো তো? নিউক্লিয়াসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে নাকি? নিউক্লিয়াসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তার মানে সে নিজে নেগেটিভ অথবা তার ইলেকট্রন বেশি বা মুক্তজোর আছে, এরকম কিছু একটা, তাই না? নিউক্লিওফাইল মানে কি হয় ইলেকট্রন বেশি বা মুক্তজোর বিদ্যমান, মুক্তজোর বিদ্যমান, ইলেকট্রন বেশি বলতে আসলে অষ্টক সম্প্রসারণ বুঝাইছি, হ্যাঁ, অষ্টক সম্প্রসারণ, অথবা সে নিজে নেগেটিভ চার্জ, সে নিজে নেগেটিভ চার্জ, তারাই তো নিউক্লিওফাইল। এখন দেখো এটা তো অষ্টক অপূর্ণ ও অ্যাসিড, মানে ইলেকট্রোফাইল আর কেউ, এটা তো পজিটিভ মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাও কিন্তু একটা অ্যাসিড, ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রোফাইল। থাকলো কি অ্যামোনিয়া, এটা যে নাইট্রোজেনের মুক্তজোরটা লুইস ক্ষার হিসেবে কাজ করে, ব্রনস্টেড লাউরি ক্ষার হিসেবেও কাজ করে, এবং সে হচ্ছে নিউক্লিওফাইল, সে হচ্ছে মুক্তজোর দান করে বিক্রিয়া করতে পারে। আচ্ছা, তারপর চলো একটু সামনের দিকে যাই। কি বলছে আয়রন 3 লবণের, আচ্ছা এটা খুব চমৎকার একটা কোশ্চেন, হ্যাঁ দেখো এই কোশ্চেনটা যখন তোমরা আনসার করছো আমি 100% শিওর তোমরা অনেক কিছু চিন্তা করছো যে এখানে কি কি ক্যালকুলেশন করব, কারণ এখানে তো একটা ভ্যালু দেওয়া নাই। বলি Fe3+ লবণের 4.2 × 10⁻³ মোল পার লিটার ঘনমাত্রার 50 ml দ্রবণের সাথে 1.5 × 10⁻⁴ মোল পার লিটার ঘনমাত্রার 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল কি হবে? তোমার প্রথম প্রশ্ন, ভাই দ্রাব্যতা গুণফল দেওয়া নেই, আমি কিভাবে আয়নিক গুণফল বের করব? এটা কিছু বের করার দরকারই নেই। আয়রন 3+ শনাক্তকরণ পড়ছিলা? আয়রন 3+ শনাক্তকরণে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় তখন সে আসলে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষে ফেলে, ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষে ফেলে। ফেরিক হাইড্রোক্সাইডের KSP এর মান অনেক কম হয়, অনেক কম, এজন্য কি হয় এর সবসময় মোস্ট অফ দ্য কেসেস ওর আসলে আয়নিক গুণফল বেশি হয় এবং অধক্ষে পড়ে যায়, এজন্য কি হবে ওর দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে আয়নিক গুণফল। এটা ট্রিক কোশ্চেন, এটা আসলে জাস্ট এমনি তোমাকে বাজায় দিচ্ছি, তোমার মনে আছে কিনা দেখো। ACl5 এর জ্যামিতিক আকৃতি কেমন হবে? এর পারমাণবিক সংখ্যা 15, মানে এটা হচ্ছে ফসফরাস, তার মানে ACl5 বেসিক্যালি কি PCl5 সংকরান কি বলেন পাঁচটা তো, sp3d মানে কি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, এটা তার বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের আজকের লাস্ট প্রশ্ন দেখো, কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? বন্ধন কোণের কথা তো মনে আছে, H2O কত 104.5 ডিগ্রি, NCl3 160 ডিগ্রি, আরেকটু কম বেশ হয় আর কি, হ্যাঁ একটু কম বেশ হয়। H2S টা হচ্ছে 92.1 ডিগ্রি, PST টা হচ্ছে 93 ডিগ্রি, তাহলে সবচেয়ে কম কোনটা ভাইয়া? 92.1 ডিগ্রি মানে H2S, H2S। ওকে, সো দেখো দেখতে দেখতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমাদের কেমিস্ট্রি কিন্তু সলভ শেষ হয়ে গেছে। কেমিস্ট্রি অ্যানালাইসিস যদি বলি কোশ্চেন কিন্তু অতটাও কঠিন হয় নাই, আমাদের পড়ার মধ্যেই ছিল, এবং আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি আশা করি আমরা কিন্তু ভালো মতো রেজাল্ট একটা করা উচিত। এবং হ্যাঁ কিছু ম্যাথমেটিক্যাল যে প্রবলেম ছিল সেগুলো কিন্তু হয়তো অত ফাস্ট ব্রেইন পরীক্ষার হলে খাটানোটা একটু ডিফিকাল্ট, বাট যারা বেশি বেশি প্র্যাকটিস করছে আশা করি তারা এটা করে ফেলতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে কেমিস্ট্রি পার্টটুকু দেখার জন্য। এখন জামিল ভাইকে ইনভাইট করবো, উনি এসে ফিজিক্সটা দেখাবেন, এবং তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।